স্টার্ট দ্য ক্লাস। একটা বিষয় আমরা মনে রাখবো, আমাদেরকে যতটা আমি গ্রামার শিখি, আমি ভোকাবুলারি শিখি, সবকিছুর মূলে থাকবে আমাকে ইংরেজিতে কথা বলতে হবে। আমরা যতটা গ্রামার জানি, আমরা যতটা ইংলিশ রুলস জানি, আমরা বিভিন্ন ভোকাবুলারি জানি, কিন্তু আমরা যদি কথা না বলতে পারি আমাদের কোনো লাভ হবে না। তো আমাদেরকে কথা বলা শিখতে গেলে আপনি যেখানেই ক্লাস করবেন সবাই একটা কথা আপনাকে বলবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কথা বলতে গেলে সর্বদা মুখে কথা বলতে হবে। আমরা যেমন বাংলা বলতে বলতে শিখে গেছি, একটা শিশু যখন ছোট থাকে দেখবেন তখন সে কি করে, তখন সে কিন্তু তার পরিবারের প্রত্যেকের, তার মায়ের মুখে, তার বাবার মুখে, তার ফ্যামিলি মেম্বারদের মুখে সে আগে শোনে। শুনতে শুনতে তারপর কি কিন্তু বলা শিখে যায়। প্রথম দিকে সে কিন্তু গ্রামার মুখস্থ করে না। তো আমাদেরকে, আমরা কয়জনে চেষ্টা করি বলেন তো? আপনি অফিসে যাচ্ছেন, আপনি রান্না করছেন, আপনি গোসল করছেন, আপনি অঙ্ক করছেন, আপনি নীরবে বসে আছেন, আপনি ঘুমাতে যাচ্ছেন, এই কথাগুলো আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে যা কিছু করি সেইগুলো আমাদেরকে সর্বদা ইংলিশে বলতে হবে। কেউ যদি মনে করেন আপনার একটা বাচ্চা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে আপনি আমেরিকায় পাঠিয়ে দিলেন, ইংল্যান্ডে, কানাডায়, অস্ট্রেলিয়ায়, যারা নেটিভ ইংলিশ স্পিকার তাদের দেশে পাঠিয়ে দেওয়া হলো, ওই বাচ্চা কিন্তু বাংলা পারবে না। ফরেন কান্ট্রি থেকে, আমেরিকা থেকে পার্সোনাল ব্যাচে অনেকেই ক্লাস করে। তারা কি বলে জানেন? তাদের ছেলে, তারা তো আমাদের কাছে অনেকে আছে ইংলিশ পড়ে, স্পিকিংটা প্র্যাকটিস করে আমার কাছে, সোহাগ স্যারের কাছে পার্সোনালি। তো তারা হচ্ছে ক্লাস করার ফাঁকে গতকালকে একজন বলছিল যে স্যার আমার ছেলেটাকে একটু বাংলা শিখিয়ে দিবেন। আমি বললাম কেন? বলছে এখানে তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সে সারাদিন তার ফ্রেন্ড যারা, তার টিচার যারা, স্কুলে সবার সাথে ইংরেজিতে কথা বলে, বাসায় এসেও সে ইংলিশে কথা বলে। আমি যখন আমার ছেলেকে বাংলাদেশে নিয়ে যাব বা নিয়ে যাই, তখন সে বাংলা বলতে পারে না। এটা থেকে আমরা কি বুঝতে পারি? আমরা যে পরিবেশে বেড়ে উঠব আমরা সেই ভাষাটা শিখব। তো আমাদের দেশে যেহেতু সবাই বাংলায় কথা বলি, এখানে স্রোতের বিপরীতে গিয়ে আমাদেরকে ইংরেজি শিখতে হবে। কথাগুলো আমরা শুনবো, পালন করব, দেখবেন আমাদের ইংরেজি ভাষা শেখাটা, জার্নিটা অনেক সহজ হবে। সবকিছুর সার কথা হচ্ছে আপনাকে ইংরেজি বলতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। প্রচুর পরিমাণ আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। দেখেন, একটা বিষয় একটু আপনাদেরকে আমি দেখাই, সবাই দেখতে পারছেন নিশ্চয়ই। এখানে ছোট ছোট যে বাক্যগুলো আছে, একেবারে ছোট, কোনো গ্রামার লাগে না, কিন্তু এগুলো না হলে আমরা দৈনন্দিন জীবনে একেবারেই চলতে পারি না। সেই বিষয়টা কেমন দেখেন, এখানে কয়েকটা ওয়ার্ড আমি আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ড বা সেন্টেন্স, শর্ট সেন্টেন্স যেটাকে বলা হয়। দেখেন, আই গো, আমি যাই। আমরা অনেক সময় বলি না আমি এটা বুঝে গেছি বা বুঝেছি, গট ইট, কি হবে? গট ইট। একটা রয়েছে দেখেন, গুড বাই, শুভ বিদায় বা বিদায়। সি ইউ, দেখা হবে। আমরা প্রায় এ কথাটা বলি, সি ইউ অথবা সি ইউ এগেইন, সি ইউ, গুড বাই। এটা সত্যি, ইটস ট্রু, কি হবে? এটা সত্যি, ইটস ট্রু। এটা গরম, ইটস হট। বসো, সিট ডাউন। আপনার পাশে আমি গিয়ে দাঁড়ালাম অফিসে গিয়ে, আপনি বলছেন স্যার প্লিজ সিট ডাউন, প্লিজ টেক ইউর সিট। চালু করো, টার্ন অন। চালু করো, টার্ন অন। আমরা খাই, উই ইট। বন্ধ করো, টার্ন অফ। অন্তত, অ্যাট লিস্ট। দুর্ভাগ্য, ব্যাড লাক। এটা ধরো, ক্যাচ ইট। এটা ধরো, কি হবে? ক্যাচ ইট। আমি জানি, আই নো। ঠিক আছে, অল রাইট। একটুও না, নট এ বিট। একেবারেই না, নো ওয়ে। সে হাসে, শি লাভস। ভেতরে এসো, খাম ইন। তুমি আসো, ইউ খাম। ভাগ্যক্রমে, বাই চান্স। বেরিয়ে যাও, গেট আউট। তথাকথিত, সো কল্ড। খুব ভালো, ভেরি গুড। তাতে কি? দেখেন, আমরা বলি না যে সে সে কোটিপতি হয়েছে, তাতে কি? তাতে আমার কি আসে যায়? সো হট, সো হট, তাতে কি? শুভরাত্রি, এটা আমরা সবাই জানি, গুড নাইট। যেতে হবে, হ্যাভ টু গো। দেখেন, আমাকে কলেজে যেতে হবে, আই হ্যাভ টু গো টু কলেজ। আমাকে ঢাকায় যেতে হবে, আই হ্যাভ টু গো টু ঢাকা। তো এই যে কথাগুলো আমি দেখালাম আপনাদেরকে, এগুলা কেন, কিসের জন্য? আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন বইতে, ফেসবুকে এগুলো দেখি, কিন্তু তারপরও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। কেন জানেন? আমরা ওই যতক্ষণ দেখি ততক্ষণ আমরা ওই পর্যন্তই সার, ওই পর্যন্তই শেষ। কিন্তু আমাদেরকে ওইটা দিয়ে বাক্য আর কখনো করা হয়ে ওঠে না। ওইগুলা দিয়ে আমরা বাক্য করতে পারি না। তো যারা এখান থেকে বাক্য তৈরি করতে পারবে, এই শব্দগুলো ব্যবহার করতে পারবে দৈনন্দিন জীবনে, তারাই কেবল কথা বলতে পারবে। তো আমাদের ধারাবাহিক লেসনে গত ক্লাসে আমি কন্ডিশনাল দেখিয়েছিলাম আপনাদের, আজকে দেখাবো ইউজ অফ ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ার, ইট, হাউ টু সে টাইম ইন ইংলিশ। কিভাবে ইংরেজিতে সময় বলতে হয়। হেয়ার দেয়ার, ইট, হাউ টু সে টাইম ইন ইংলিশ। বলছে হেয়ার এবং দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখেন, বলছে ঘরের দরজায় একটি কুকুর আছে। দেয়ার ইজ এ ডগ এট দ্য ডোর অফ দ্য হাউস।
টেবিলের উপর একটি বই আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। ছাদে একটি মেয়ে আছে, দেয়ার ইজ এ গার্ল অন দ্য রুফ। দেয়ার ইজ এ গার্ল অন দ্য রুফ। মাঠে তিনটি গরু আছে, দেয়ার আর থ্রি কাউজ ইন দ্য ফিল্ড। আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টারস ইন দ্য স্কাই। বাজারে চারজন মানুষ আছে, দেয়ার আর ফোর মেন ইন দ্য মার্কেট। দেয়ার আর ফোর মেন ইন দ্য মার্কেট। এই যে চাবিটা, হেয়ার ইজ দ্য কি। এই দিকে রাস্তা, হেয়ার ইজ দ্য রোড। কি হবে? এই দিকে রাস্তাটা, হেয়ার ইজ দ্য রোড। দেখেন, আমরা অনেক সময় এটা বলতে পারি না। বলা হচ্ছে আমাদের গ্রামে একটি মসজিদ আছে। অনেকে বলে এ মস্ক ইজ ইন আওয়ার ভিলেজ। আমরা কিন্তু এভাবে বলে থাকি। আমরা যারা নিউ লার্নার, অনেকে বলে থাকি দেয়ার ইজ এ মস্ক, সরি, এ মস্ক ইজ ইন আওয়ার ভিলেজ। নো, এখানে কিন্তু মসজিদকে আপনি সাবজেক্ট ধরতে পারবেন না। কেন জানেন? সাবজেক্টের কাজ হচ্ছে কোনো বাক্যে যে ক্রিয়াটা সম্পাদন করে, যে মূলত কাজ করে, তাকে সাবজেক্ট বলে। তো মসজিদ কিন্তু এই বাক্যে কোনো কাজ করতেছে না। আমাদের গ্রামে একটা নদী আছে, নদী কোনো কাজ করতেছে না। এরা কিন্তু স্থিরভাবে অবস্থিত আছে, এরা কোনো সাবজেক্ট না, এরা কোনো কর্তা না। আর যারা সাবজেক্ট না হয়, যারা কর্তা না হয়, তাকে কখনো প্রথমে বসানো যায় না। তো এখানে একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট নিয়ে আসতে হয়, সূচনামূলক, ইট অথবা দেয়ার। যেমন বৃষ্টি হচ্ছে, ভালো করে লক্ষ্য করবেন সবাই। বৃষ্টি হচ্ছে, অনেকে আমরা বলি বৃষ্টি, এখানে হচ্ছে সাবজেক্ট। নো, বৃষ্টি হয়, বৃষ্টি কিন্তু নিজে নিজে। বৃষ্টির কিন্তু হাত বা পা নেই, বৃষ্টির কিন্তু কোনো প্রাণ নেই। সে আকাশ থেকে পড়বে। বৃষ্টিকে মেঘ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে মেঘ। তো এখানে বৃষ্টি যেহেতু সাবজেক্ট না, আর সবাই মনে রাখবেন যে বাক্যে সাবজেক্ট থাকে না, সেই বাক্যকে হেয়ার, দেয়ার অথবা ইট দিয়ে করতে হয়। আমাদের গ্রামে একটা নদী আছে, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা নদী ছিল, দেয়ার ওয়াজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, দেয়ার ইজ এ জু ইন ঢাকা। ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন ঢাকা। আমার সঙ্গে বলবেন, দেখবেন আমি যতটা স্লো কথা বলি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এরপরও যদি আপনারা না বুঝতে পারেন, আমাকে স্পেশালি বলবেন বা ক্লাসের ভিতরে বলবেন, আমি সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে অনেকেই রয়েছেন আমার ক্লাস করছেন অনেকদিন থেকে, সোহাগ স্যারের ব্যাচ থেকে যারা ক্লাস করছেন, অনেকেই আমার ক্লাসটা করে থেকেছেন। তা বলছে যে হেয়ার, দেয়ার, বলছে এই কাঠামোটি কোথাও কোনো কিছু স্থিরভাবে অবস্থান বা অস্তিত্ব আছে বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয়। ঘরের দরজায় একটি কুকুর আছে, টেবিলের উপর একটি বই আছে, ছাদে একটি মেয়ে আছে, মাঠে তিনটি গরু আছে। মাঠে তিনটি গরু আছে, কি হবে? দেয়ার আর থ্রি কাউজ ইন দ্য ফিল্ড। মাঠে তিনটি গরু আছে। আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টারস ইন দ্য স্কাই। বাজারে চারজন মানুষ আছে, দেয়ার আর ফোর মেন ইন দ্য মার্কেট। এই যে চাবিটা, হেয়ার ইজ দ্য কি। হেয়ার ইজ দ্য কি। এই দিকে রাস্তাটা, হেয়ার ইজ দ্য রোড। কি হবে? হেয়ার ইজ দ্য রোড। এই কাঠামোটি দ্বারা কারো কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝায়। কি বোঝায়? এই কাঠামোটি দ্বারা কারো কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝায়। যেমন বলছে, দেখেন, পার্কে অনেক ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল। দেয়ার ওয়ার সাম বয়েজ অ্যান্ড গার্লস, দেয়ার ওয়ার সাম বয়েজ অ্যান্ড গার্লস গসিপিং। গসিপিং ইন দ্য মার্কেট। কি হবে? গসিপিং ইন দ্য মার্কেট। রাস্তার পাশে একটা লোক পড়েছিল। পড়েছিল মানে কি? সে শুয়েছিল বা পড়েছিল। দেয়ার ওয়াজ এ ম্যান লাইং বিসাইড দ্য রোড। বেঞ্চে একটা মেয়ে বসা ছিল। দেয়ার ওয়াজ এ গার্ল সিটিং অন দ্য বেঞ্চ। দেয়ার ওয়াজ এ গার্ল সিটিং অন দ্য বেঞ্চ। গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল। দেয়ার ওয়াজ এ বয় স্লিপিং আন্ডার দ্য ট্রি। রাস্তার উপর একটা গাছ পড়ে আছে। দেয়ার ইজ এ ট্রি, দেয়ার ইজ এ ট্রি ফিলিং ওভার দ্য রোড। ফিলিং ওভার দ্য রোড। তো এগুলো হচ্ছে কিভাবে আমরা সব, দেখেন, দেয়ারের ব্যবহার করেছি। এরপর আমরা শিখবো দেয়ার প্লাস বি, হ্যাঁ, প্লাস ডিটেইলস, কম্পোজিশন, কম্প্রিহেনশন, কম্প্যারিজন অফ ভার্ব। বা এটা আমরা এইভাবে বলতে পারি, তোমাকে ফোন করার মতো ফ্রি মিনিট আমার মোবাইলে নেই। দেয়ার আর নো ফ্রি মিনিটস ইন মাই মোবাইল টু কল ইউ। অলসভাবে ব্যয় করার মতো কোনো সময় আমার নেই। দেয়ার ইজ নো টাইম, দেয়ার ইজ নো ফ্রি টাইম টু স্পেন্ড আইডিলি। বাচ্চাগুলোকে দেখার মতো বাড়িতে কেউ নেই। আমরা এই যে আছে, নেই, আমার কথাটা আবার সবাই মনে রাখবেন। বাংলা বাক্যের শেষে আছে, নেই, ছিল, ছিল না, এমনটি থাকলে তখন সেখানে দেয়ারের ব্যবহার করতে হয়। আছে, নেই, ছিল, ছিল না, এগুলো থাকলে সেখানে দেয়ারের ব্যবহার করতে হয়। অবসর সময় কাটানোর জন্য অনেক সুন্দর ও পরিষ্কার পার্ক আছে। বাচ্চাগুলোকে দেখার মতো বাড়িতে কেউ নেই।
নদীতে অনেক মাছ আছে, আমাদের গ্রামে 2টি কলেজ আছে, আমাদের গ্রামে 2টি প্রাইমারি স্কুল আছে। এই বাক্যগুলো সব দেয়ার দিয়ে করতে হবে। হুম। এরপর বলছে দেখেন, এখানে অনেক কথা বলার আছে। আমরা বলি না যে এখানে অনেক কথা বলার আছে, দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড। অপচয় করার মতো কোনো সময় নেই, দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট। পাওয়ার মতো তেমন কোনো কিছু ছিল না, দেয়ার ওয়াজ নাথিং টু বি হ্যাড। এই দেখেন টু বি হ্যাড, এখানে হ্যাভ এর V3 হচ্ছে হ্যাড। মনে রাখবো আমরা, হ্যাভ, হ্যাড, হ্যাড। আমরা ভার্বের মূলত 5টা করে ফর্ম জানবো। 3টা করে ফর্ম পড়লে অনেক সময় আমরা বাকি 2টা না জানলে আমরা বাক্য করতে সমস্যায় পড়তে হয়। যেমন বলা হচ্ছে ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন, এর V3 হবে ইটস, V4। V4 ভার্ব 4 হবে ইটস, আর ভার্ব 5 হবে, সরি ভার্ব 4 হবে ইটিং। ভার্বের পর আইএনজি ফর্ম যেটা, যেটাকে জিরান্ড বলা হচ্ছে, পার্টিসিপল বলা হচ্ছে। আর আরেকটা হবে থার্ড পারসন ফর্ম, যেটাকে বলা হয় V5, ইটস। তো হ্যাভ ভার্বের 5টা ফর্ম না জানলে আমরা অনেক সময় বাক্য করতে গেলে সমস্যা হয়। যেমন হ্যাভ, হ্যাড, হ্যাড। আর এর পার্টিসিপল বা আইএনজি ফর্ম, জিরান্ডিয়াল ফর্ম হচ্ছে হ্যাভিং। কি হবে? হ্যাভিং। আর এর থার্ড পারসন ফর্ম, হ্যাভ এর থার্ড পারসন ফর্ম, যেমন ইট এর থার্ড পারসন ফর্ম ইটস হয়েছে, ইট এর থার্ড পারসন ফর্ম ইটস হয়েছে। হ্যাভ এর থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাভস হবে না, হ্যাভস হবে না। এটাকে কি করতে হবে? হ্যাজ করতে হবে, হ্যাজ। মনে রাখবো আমরা। দেখেন, এখন মুক্তার বাড়ি যাওয়ার সময়, নাও ইট ইজ টাইম ফর মুক্তা টু গো হোম। এখন 11টা বাজে, ইটস 11 o'clock। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। বৃষ্টি পড়ছে, কি হবে? ইটস রেইনিং। আজ খুব গরম, ইটস ভেরি হট টুডে। আজ খুব ঠান্ডা। দেখেন এখানে ইট ইজ, এই ইটস মানে কি জানেন? এটা কিন্তু ইট ইজ। হুম, ইটস, ইট ইজ মনে রাখবো আমরা একটু। আরেকটা রয়েছে আইটি অ্যাপোস্ট্রফি এস, সেটা হচ্ছে ইটস মানে ইহার, এটার। তো বলছে আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে। আজ খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড ডে। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, নাও ইট ইজ 10 minutes to 10। এখন 11টা বেজে 10 মিনিট, নাও ইট ইজ 10 minutes past 10। এখন প্রায় সন্ধ্যা, নাও ইট ইজ অ্যাবাউট ইভিনিং, নাও ইট ইজ অ্যাবাউট ইভিনিং। এখন পৌনে 9টা, ইটস quarter to 9। তুমি এ কথা বলেছো, দেখেন ইট ইজ ইউ, ইট ইজ ইউ। তুমি এ কথা বলেছো, ইট ইজ ইউ হু হ্যাজ ডান দিস। এই হয় সেই লোকটি যে গতকাল এখানে এসেছিল। দিস ইজ দ্য ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে। এখানে যেমন দিস ব্যবহার করেছি, তুমি এ কথা বলেছো, ইট ইজ ইউ। এখানে ইট ইজ ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি। তুমি, এই দেখেন তুমি এর পর একটা রস্যইকার রয়েছে, এই জন্য বলছে তুমি। এই জন্য কি হবে? ইট ইজ ইউ। বলা সহজ, করা কঠিন। ইটের ব্যবহারটা একটু দেখেন, ইটস ইজি টু সেই বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ কিন্তু করা কঠিন। যে কোনো কথা মুখ দিয়ে বলা যায়, কিন্তু সেটা করা খুবই কঠিন। এখন পৌনে 9টা বাজে, ইটস quarter to 9। এখন প্রায় সন্ধ্যা, নাও ইটস অ্যাবাউট ইভিনিং। এখন 10টা বেজে 10 মিনিট হয়েছে, নাও ইটস 10 minutes past 10। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, নাও ইট ইজ 10 minutes to 10। এখন বসন্তকাল, এখন শীতকাল, এখন বর্ষাকাল, এখন হেমন্তকাল, এখন শরৎকাল। এগুলো এখন থাকলে বা এই যে কাল, ঋতু, সময়, এগুলো নাও ইটস, ইট ইজ, নাও ইট ইজ স্প্রিং, নাও ইট ইজ উইন্টার, নাও ইটস স্প্রিং, নাও ইটস উইন্টার। এখন 11টা বাজে, কি বললাম? এখন 11টা বাজে। আজ খুব ঠান্ডা, এখন বসন্তকাল, সকালে ঘুম থেকে ওঠা ভালো, আগামীকাল বৃষ্টি হতে পারে। তাহলে এখানে ইট অথবা দেয়ার ব্যবহার করতে হবে। দেখেন অনেক বাক্য দিয়েছি। আমাদের গ্রামে একটি স্কুল আছে, আমাদের গ্রামে একটি স্কুল আছে, বাক্যটি কিভাবে করতে হবে? আমাদের গ্রামে একটি স্কুল আছে। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কোনো স্কুল নেই, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ। মাঠে 3টি গরু আছে, কি হবে বলেন? মাঠে 3টি গরু আছে, দেয়ার আর 3 cows ইন দা ফিল্ড। আকাশে অনেক তারা আছে, কি হবে বলেন? আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টারস ইন দা স্কাই। স্কুলে একজন লোক আছে, কি হবে? স্কুলে একজন লোক আছে, দেয়ার ইজ এ ম্যান ইন দা স্কুল। ঘরের দরজায় একটি কুকুর আছে, দেয়ার ইজ এ ডগ ইন ফ্রন্ট অফ দা হাউস। ছাদে একটি মেয়ে আছে, সরি, ঘরের দরজায় একটা কুকুর আছে। দেখেন এই বাক্যটা প্রথমেই ছিল। হুম, আমরা নিশ্চয়ই এটা খেয়াল করেছি। ঘরের দরজায়, দেয়ার ইজ এ ডগ
অ্যাট দ্য ডোর, ইন ফ্রন্ট অফ দ্য হাউস, অফ, অথবা অফ দ্য হাউস। দেয়ার ইজ এ ডগ, দেয়ার ইজ এ ডগ অ্যাট দ্য ডোর, অথবা অফ দ্য হাউস। তাহলে এই বাক্যগুলো কিভাবে করতে হবে? এই বাক্যগুলো আমাদেরকে ইট অথবা দেয়ার দিয়ে করতে হবে। এখানে হোমওয়ার্কের জন্য দেখেন এক্সারসাইজ পার্ট, এই এক্সারসাইজ পার্টটা আপনারা নিজে নিজে করবেন। এখানে কি কি লিখেছে একজন একটু পড়েন তো। এখন 11টা বাজে, আজ খুব ঠান্ডা। সবগুলো একটু পড়ে ফেলেন প্লিজ। তো এই বাক্যগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নিজেরাই প্র্যাকটিস শিটটা থেকে প্র্যাকটিস করবেন। এখানে অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র আমার ক্লাসটি করেন, আর সারা দিনের ভিতরে কখনো আপনারা সময় দিতে পারেন না, কখনো কিন্তু সময় দিতে পারেন না। আবার অনেকে রয়েছেন যখন সময় পান তখনই কিন্তু এই শিট, এই রেকর্ড ক্লাস একটু শুনে থাকেন। তো এই বিষয়টা মনে রাখতে হবে যে টাইম ইনভেস্টের মূল্যটা মানি ইনভেস্টের থেকে বেশি। এখানে যারা ক্লাস করতেছেন সবাই কিন্তু টাকা দিয়ে সোহাগ স্যারের পেইড ব্যাচে ভর্তি হয়েছেন। তো টাকাটা যেমন দিয়েছেন, সময়টাও কিন্তু আমাকে ঠিক সেইভাবে দিতে হবে। মাঠে 3টি গরু আছে, আকাশে অনেক তারা আছে, স্কুলে একজন লোক আছে, ঘরের দরজায় একটি কুকুর আছে, ছাদে একটি মেয়ে আছে, এগুলো করবেন। এরপর দেখেন হাউ টু সে টাইম ইন ইংলিশ, কিভাবে ইংরেজিতে সময় বলবেন। সময় কত, হোয়াটস দ্য টাইম, কি হবে? সময় কত, হোয়াটস দ্য টাইম, সময় কত। কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট। কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট, কয়টা বাজে, বিষয়টা খেয়াল করবেন। বলছে ইটস 11 o'clock আর 11 p.m, 11 a.m। কয়টা, কাটায় কাটায় 12টা বাজে। ইটস শার্প, মনে রাখবেন, আমরা এটা অনেকেই জানি অনেকে জানি না। ইটস শার্প, SHARP, অথবা ইটস জাস্ট, কি হবে? কয়টা কাটায় কাটায় 12টা বাজে, ইটস শার্প 12, অথবা ইটস মানে ইট ইজ জাস্ট 12। আমার সঙ্গে একটু বলবেন, ইটস জাস্ট 12, ইটস শার্প 12। 9টা 35 বাজে, কি হবে? 9টা 35 বাজে, ইটস 9:30, ইটস 9:30, 9টা 35 বাজে। ইটস হাফ পাস্ট 12, ইটস হাফ পাস্ট 12, ইটস কোয়ার্টার পাস্ট 12, ইটস কোয়ার্টার পাস্ট 12। দেখেন 9টা 35 বাজে, ইটস 9:35। এই বাকি আছে তখন কি হবে? ইটস, এখানে দিবেন 15 টু, আওয়ার দিতে হবে 10। দেখেন 10টা বাজতে, যে যে মনে রাখবেন শুধু ইটস মিনিট টু আওয়ার, ইটস কোয়ার্টার টু আওয়ার, আওয়ারের এখানে ঘন্টা বোঝাচ্ছে, এখানে সময়টা দিতে হবে 9টা 10টা 11টা 1টা 2টা। তো বলছে ইটস 15 টু 10, ইটস কোয়ার্টার টু 10, অর্থাৎ এখন কোয়ার্টার টু 10 মানে পৌনে 10টা বাজে। ইটস কোয়ার্টার পাস্ট 10, এখন সোয়া 10টা বাজে, কোয়ার্টার পাস্ট মানে হচ্ছে সোয়া। ইটস 15 minutes past 10, অর্থাৎ 10টা বেজে 15 মিনিট, পাস্ট মানে অতিক্রম, অতীত হয়ে গেছে। ইটস হাফ পাস্ট 10, এখন 10:30টা বাজে। আমি এইটা আবারও বলছি, যাদের টাইম বলতে ইংরেজিতে সমস্যা হয় একটু এখান থেকে কমপ্লিট করে নেবেন প্লিজ। খুব ভালোভাবে দেখলে একবারে পেরে যাবেন। দেখেন এখানে অঙ্কের মতো ছোট্ট একটা সূত্র দিয়ে আমি বলছি, সবাই একটু ভালো করে আমরা লক্ষ্য করব। তো কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ইটস ড্যাশ মিনিট টু আওয়ার। দেখেন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, বলা হচ্ছে ইটস ড্যাশ মিনিট, এখানে মিনিটের জায়গায় আমি দিলাম হচ্ছে 15, 15 মিনিট। আচ্ছা, বাংলায় হয়ে গেল এটা, ইটস 15 মিনিটস। দেখেন এইখানে আমি লিখলাম হচ্ছে 15, 15। তারপর কি দিলাম, ইটস 15 minutes to 10, এখানে যে সময়টা বসবে অর্থাৎ ঘন্টা, ঘন্টা হবে মনে করেন আমি এখানে দিলাম 10। তাহলে কি হলো, 15 মিনিট 10টা বেজে, তার মানে আমরা উল্টো দিক থেকে একটু পিছন দিক থেকে বলবো 10টা বেজে 15 মিনিট। আমরা 15-10 বলি না, বলি 10টা বেজে 15 মিনিট, 10টা বেজে 25 মিনিট। তাহলে প্রথম বাক্যটা একটু দেখেন, ইটস 15 minutes to 10। আবার দেখি, ইটস 15 minutes to 10, ইটস 15 minutes to 10, অর্থাৎ প্রথমে মিনিট দিতে হবে 15 মিনিট। ইটস 15 minutes to 10, অর্থাৎ বাকি মানে 10টা বাজতে 15 minutes to 10, 10টা বাজতে 10 মিনিট বাকি। পৌনে কখন বুঝাবে, ইটস কোয়ার্টার, ইটস কোয়ার্টার টু 10, অর্থাৎ পৌনে 10টা বাজে। 9টা 45, 10টা বাজতে এখনো 15 মিনিট বাকি রয়েছে। এরপর সোয়া কখন বলে, যখন সেই সময়টা অতিক্রম হয়ে যায়, যেমন ইটস কোয়ার্টার পাস্ট 10,
অর্থাৎ সোয়া 10টা বাজে। কোয়ার্টার পাস্ট মনে রাখবেন, কোয়ার্টার মানে দেখবেন ফুটবল বা ক্রিকেট খেলায় বলা হয় কি, ফুটবল খেলায় কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার মানে হচ্ছে যে কোনো জিনিসের 4 ভাগের 1 ভাগকে কোয়ার্টার বলা হয়, কোয়ার্টার। আমরা 3 কোয়ার্টার, হ্যাঁ 2 কোয়ার্টার পড়ি। এখানে হচ্ছে 15 দিয়ে ভাগ করতে হবে, এক এক ভাগকে বলে হচ্ছে পৌনে, মানে 15। তো এখানে যেমন বলছে যে ইটস কোয়ার্টার টু 10, পৌনে 10টা বাজে। ইটস কোয়ার্টার পাস্ট 10, সোয়া 10টা বাজে। পৌনে 10টা মানে 10টা বাজতে 15 মিনিট বাকি, সোয়া 10টা, 10টা বেজে 15 মিনিট অতিক্রম হয়ে গেছে। এরপর একটা দেখেন বলছে ইটস -মিনিটস পাস্ট আওয়ার, অর্থাৎ এখানে যদি বলি ইটস 15 মিনিটস পাস্ট, ইটস 15 মিনিটস পাস্ট, আওয়ারটাকে বোঝাতে হবে। কি বোঝাতে হবে? আওয়ার। তো বলা হচ্ছে ইটস 15 মিনিটস পাস্ট 10, অর্থাৎ 10টা বেজে 15 মিনিট। তারপর বলছে 10:30 বাজে, ইটস 10:30, ইটস 10:30। আমি একটা দিয়ে বুঝালাম, 10 দিয়ে। এরপর আপনারা এইভাবে বলতে পারবেন, দেখেন ইটস 6:05 অর 5:06, ইটস 6:10, ইটস 6:10 অর 10:06, ইটস 6:15 or quarter past 6, it's 6:20 or 20 past 6, it's 6:25 or 25 past 6। এখান থেকে দেখেন সব বাংলা দেওয়া রয়েছে, বলা হচ্ছে 6:30 বাজে। এই শব্দটাকে, এই সেন্টেন্সটাকে আমরা কেমনে বলতে পারি? এখন 6:30 বাজে, আপনাকে জানলাম বললাম যে কয়টা বাজে, আপনি বললেন যে 6:30 বাজে। 6:30 বাজে, ইটস 6:30 or half past 6, ইটস 6:30 অর 1/2 past 6, অর্থাৎ এখন 6:30 বাজে। দেখেন 6:30, 30 মানে হচ্ছে 30, 6:30, অথবা বলা যায় 1/2 past 6। কি বলবো? 1/2 past 6। এরপর দেখেন 6:40 বাজে, ইটস 6:40 অর 20 to 7। তো এইভাবে আমাদেরকে সময়টা বলতে হবে। তারা কি পরীক্ষায় পাশ করেছে? এখানে দেখেন আমি গত প্রত্যেকটা ক্লাসে আমি বলে থাকি যে আমাদেরকে টেন্স ভালোভাবে শিখতে হবে। কি শিখতে হবে বলেন? টেন্স ভালোভাবে শিখতে হবে। প্রতিদিন ফুড মেনুতে, খাবারের আইটেমে আমরা যেমন ভাত রাখি, সবজি রাখি, আমরা ডাল খাই, মাছ খাই, গোশ খাই, যাই খাই না কেন, ভাত কিন্তু আমাদের, রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, ভাত আমাদের প্রধান খাবার, তাই না? তো আমাদেরকে কিন্তু খাদ্য আইটেমে, ফুড মেনুতে যেমন আমরা ভাত রাখি, ইংরেজি শিখতে গেলে প্রতিদিন মাত্র 5 মিনিট হলেও আপনি টেন্স রাখবেন। এখানে যারাই ক্লাস করছেন, প্রায় 95% লার্নার্স আমরা টেন্সে দুর্বল। আমি এখন এই বাক্যগুলো আপনাদেরকে বলার জন্য অনুরোধ করব, ভালোভাবে কিন্তু আমরা পারবো না। তারা কি পরীক্ষায় পাশ করেছে? আমি 5 ঘন্টা ধরে পড়ছি, দেখেন আমি কিন্তু এতক্ষণ ইন্ট্রোডাক্টরি ইট হেয়ার দেয়ার এর ব্যবহার পড়ালাম, হঠাৎ করে এখানে হোমওয়ার্ক দিয়ে রাখছি, আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা শীটটা থেকে করতে পারবেন। সেইটা হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন ডে 7। আমি একটা বড় শীট আপনাদেরকে দেখিয়েছিলাম, অনেকবার দিয়েছি, প্রয়োজন হলে আবারও দিব। তো সেই শীটটা থেকে কেটে ছোট করে এখানে ডে 7টা করা হয়েছে। এইটা আমাদেরকে ট্রান্সলেট করতে হবে, কিভাবে? বাংলা থেকে ইংরেজি করতে হবে। বলা হচ্ছে তারা কি পরীক্ষায় পাশ করেছে? আমি 5 ঘন্টা ধরে পড়ছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না, সে 5 বছর ধরে এই স্কুলে পড়ছে, সে কি শনিবার থেকে স্কুলে যাচ্ছে না? তাহলে এই বাক্যগুলো আমাদেরকে বাংলা থেকে ইংরেজি করতে হবে। সবাই মিউট রাখবেন প্লিজ। আমি একজনকে বলবো, সেই একজনই কেবল একটু আনমিউট করবেন। এই বাক্যগুলো আমরা একটু বলি, অনেকেই ক্লাসে জয়েন করেছেন, প্লিজ দেখেন এখান থেকে টেন্স ভালোভাবে আমরা শিখতে পারি যদি আমরা প্র্যাকটিস করি। কে বলবেন এখানে? হুমায়রা আক্তার, একটু আনমিউট করেন তো। হুমায়রা আক্তার আনমিউট করেছেন, একজন মাত্র আনমিউট করবেন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার সাউন্ডটা খুব ক্লিয়ার, আপনি এগুলো পড়েন। তারা কি পরীক্ষায় পাশ করেছে? এটা কোন টেন্স বলেন তো? স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, এর বাক্যটা কি হবে ইংলিশে? ট্রান্সলেট করেন, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ইন দ্য এক্সাম। হ্যাঁ, হ্যাভ দে। পাস্ট ইন দ্য এক্সাম। থ্যাংক ইউ। আচ্ছা, এটার অ্যাফার্মেটিভ কি হয় বলেন তো? তারা পরীক্ষায় পাশ করেছে, এটা কি হবে? দে হ্যাভ পাস্ট ইন দ্য এক্সাম। তারা পরীক্ষায় পাশ করেনি। দে হ্যাভেন্ট পাস্ট ইন দ্য এক্সাম। তারা কি পরীক্ষায় পাশ করেছে? দে পাস্ট ইন দ্য এক্সাম। তারা কি পরীক্ষায় পাশ করেনি? দে পাস্ট ইন দ্য এক্সাম। আমি 5 ঘন্টা ধরে পড়ছি। I have been reading for 5 hours. আওয়ার্স, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since morning. 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে।
It has been raining for three hours. আওয়ার্স, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে। She she has been suffering from fever for 7 days. সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না। She has not gone to school since Sunday. একটু ভুল হয়ে গেল, শি হ্যাজ নট হবে না, এখানে একটা বিন যোগ করতে হবে। শি হ্যাজেন্ট বিন, শি হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল। হ্যাজ বিন বা হ্যাভ বিন দিতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার মনে রাখতে হবে। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 1 hour। বিষয়টা কি মনে পড়েছে? সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না, এখানে বিনটা বাদ পড়ে গিয়েছিল। এই যে দেখেন অল্প অল্প করে ভুল হচ্ছে না, এই যে আপনার অল্প অল্প ভুল, সামান্য ভুল, এই ভুলগুলো হবে না যদি আপনি টেন্স ভালোভাবে ক্লিয়ার করতে পারেন। সে 5 বছর ধরে এই স্কুলে পড়ছে, বলেন। He has been reading in this school for 5 years. ইয়ার্স, 5 ইয়ার্স। যদি 1 বছর হতো তখন হতো 1 ইয়ার, 1 ইয়ার, তখন Yeah. কিন্তু আর এস লাগতো না। তারপর দেখেন এখানে আরো রয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, কি হবে বলেন? It has been raining about 2 hours. অ্যাবাউট 2 আওয়ার্স, অ্যাবাউট মানে হচ্ছে প্রায়। তো এখানে আমরা আরো অনেক দিয়েছি, সেই স্কুলে গিয়েছিল, বলেন তো এটা কি হবে? সেই স্কুলে গিয়েছিল। হুম, Going to না এখানে সবাই বলবেন না প্লিজ। আচ্ছা, হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল, বলেন তো। আমি স্কুলে গিয়েছিলাম, I went to school. আমি কি স্কুলে গিয়েছিলাম? Was I go to school? ওয়াজ আই গো টু স্কুল হবে। দেখছেন আমরা অনেক বড় বড় পরিমাণে ভুল করে ফেলি। ছোট ছোট বাক্য, সহজ সহজ বাক্য আমরা পারি না। তো একজন কথা বলবে, বাকিরা সবাই মিউট করে রাখবেন প্লিজ। এখানে 72% আমরা ক্লাস করছি, কিন্তু কথা বলছে মাত্র একজন। এইভাবে কথা বললে হবে না। 103 ফাহমিদা জেরিন, আপনার নামটা এখানে এইভাবে লেখা রয়েছে, তো আপনি একটু আনমিউট করবেন প্লিজ। সবাই কথা বলবো না। ফাহমিদা জেরিন, শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? ফাহমিদা জেরিন। আচ্ছা, বেশি সময় দিতে পারবো না, সবাইকে দিয়ে কথা বলার চেষ্টা করাবো। আলামিন হোসাইন, কথা বলতে পারবেন? সাউন্ড ক্লিয়ার হতে হবে। আলামিন হোসাইন। আমিনুল ইসলাম খান আরিফ। আনোয়ার হোসাইন। দীপ্ত দাস। আচ্ছা, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন তাদের ভিতর থেকে আমি ডেকে নিব। এস কে উপমা, ক্যান ইউ হেয়ার মি? তাসবিহা সুলতানা। Yes, sir. হ্যাঁ, শুনতে পারছেন? ক্যান ইউ হেয়ার মি? Yes, sir, I can hear you. ওকে, তাহলে এখান থেকে কয়েকটা বাক্য বলেন তো। সে স্কুলে গিয়েছিল, কি হবে? To school. হ্যাঁ, শি ওয়েন্টস টু স্কুল হবে নাকি ওয়েন্ট, কি বলেছেন? मैं went আচ্ছা, আচ্ছা, সে স্কুলে গিয়েছিল, বলেন তো। আমি স্কুলে গিয়েছিলাম, to school. আমি স্কুলে যাচ্ছিলাম, To school. আমি কি স্কুলে গিয়েছিলাম? Was I going to school? নো, এখানে ওয়াজ ব্যবহার করতে হবে না। আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল, ডিড আই গো টু স্কুল। দেখেছেন? তাহলে আমরা এখনো টেন্সে দুর্বল। আমার যদি গোড়া, আমার যদি ভিত, আমার বেসমেন্ট যদি মজবুত না হয়, আমার বিল্ডিংটাকে আমি 5 তলা বা 10 তলা করতে পারবো? হ্যাঁ অথবা না বলুন তো। পারবো না। তাহলে আমাকে ভিত, ভিত আগে গঠন করতে হবে। আমরা বলতে হবে হ্যাঁ স্যার আমি টেন্স পারি। আপনি যেখান থেকে টেন্সের প্রশ্ন করবেন আমি পারবো। কিন্তু এখানে আমরা কেউই কিন্তু পারছি না, টেন্সটা শতভাগ আমরা পারছি না। অপসরা, একটু আনমিউট করতে হবে, এই বাক্যগুলো একটু নির্ভুলভাবে বলতে হবে। পারা যাবে কি? হুম, আচ্ছা। আকবর একটা চিঠি লিখেছিল, এটা কি হবে? আকবর একটি চিঠি লিখেছিল। হুম, আকবর রোট আ লেটার। আকবর কি একটা চিঠি লিখেছিল? Was Akbar wrote a নো নো letter? নো, এখানে ওয়াজ হবে না। যারা খুব ভালো পারে তারা যদি এই ধরনের ভুল করে, এটা মেনে নেওয়া যাবে না। এখানে ডিড ব্যবহার করতে হবে। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি কি ভাত খেয়েছিলাম?
অনেকেই বলছেন ওয়াজ আই এট রাইস, নো। পাস্ট ইনডেফিনিট টেন্সে, পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভে প্রশ্ন করতে গেলে ডিড ব্যবহার করতে হয়। কিসের ব্যবহার করতে হয়? ডিডের ব্যবহার করতে হয়। বলা হচ্ছে যে আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম? আমি কি ভাত খেয়েছিলাম? তাহারা কি নদীতে মাছ ধরেছিল? এইগুলো পাস্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্য, এখানে ডিড ব্যবহার করতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেমন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেমন ডু বা ডাজ ব্যবহার করতে হয়, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড এর ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? ডিড এর ব্যবহার করতে হবে। তিনি বাজারে গিয়েছেন, কলমটি লাল ছিল, ওরা দুষ্টু ছিল। যাই হোক, আমি শিখাচ্ছিলাম আপনাদের দেয়ার এর ব্যবহার, ইট এর ব্যবহার, হেয়ার এর ব্যবহার। আবার সেই জায়গাটাতে চলে যাব। তবে আপনারা এখানে প্র্যাকটিস রিডিং অ্যান্ড রেকর্ড ইওর ওন ফোন। দেখেন কি বলছে, এগুলো কিন্তু মেনে চলতে হবে। খুব সুন্দর একটা সিস্টেম। প্র্যাকটিস রিডিং অর্থাৎ পড়া, অনুশীলন করুন, অ্যান্ড রেকর্ড ধারণ করুন, ইওর ওন ফোন নিজের মোবাইলে, অ্যান্ড গিভ আ প্রেজেন্টেশন অন দ্য টপিক অফ দ্য ফ্রন্ট অফ ক্যামেরা। ক্যামেরার সামনে এসে প্রেজেন্টেশন দিতে হবে। আমি অনেকবার এই ক্লাসগুলো আপনাদেরকে নিয়েছি। তারপর কিন্তু আবার এখান থেকে আমাদের পড়তে হবে। ইন আ স্মল ভিলেজ বাই দ্য রিভার দেয়ার লিভড আ পুয়ার ফিশারম্যান নেমড খরিম। খরিম হ্যাড এ স্মল boat and used to fish every day to feed his family, and he didn't have much, but he worked hard to make sure his wife or children never went hungry. এখান থেকে একটু পড়বেন, দেখে আমি রিডিং প্র্যাকটিসটা করাই। সবাই আমরা কথা বলবো না প্লিজ। যারা ক্লাসে রয়েছেন লিভ নিবেন না, কিছু হলেও আপনি শিখতে পারবেন। আপনি আজকে একটা সেন্টেন্স শিখেন, আগামীকাল একটা শেখেন, এক মাসে অনেক হবে, 365 দিনে অনেক হবে। তিল তিল করে তাল হয়, মনে রাখবেন। ছোট ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর ও অতল। একটি একটি পানির ফোঁটা নিয়েই কিন্তু আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর গড়ে উঠেছে। ছোট্ট ছোট্ট বালুকার কণা নিয়ে দেশ, মহাদেশ, সমগ্র পৃথিবী গড়ে ওঠে। মনে রাখতে হবে, 1 লক্ষ লিখতে গেলে, 1 কোটি লিখতে গেলে, 1 মিলিয়ন, 1 টেরাবাইট যাই আপনি বলেন, এক না হলে কিন্তু হবে না। একের পরে শূন্য দিতে হয়। শুধু একের মূল্য নাই, শুধু শূন্যেরও মূল্য নাই। তো এখানে আমাদের প্রতিদিন অল্প অল্প করে শিখতে হবে। শীতকালে দেখেছেন খেজুর গাছ, গ্রামের দিকে যারা থাকেন বা প্রত্যেকে আমরা খেজুর গাছ চিনি, খেজুর গাছের রস হয়। কিভাবে রস হয় বলেন তো? খেজুর গাছ কেটে সেখানে পাত্র বেঁধে দিতে হয়, এক ফোঁটা এক ফোঁটা করে কিন্তু সেখানে রস পড়ে। এই রস হতে হতে সকাল বেলায় গাছের মালিক সেই পাত্রটা, মেটে পাত্র, ভাঁড় বা কলসি যাই হোক, সে নামিয়ে দেখে প্রায় সেটা ভরে গেছে। গাছ কিন্তু সেটা একাধারে কিন্তু ধারাবাহিকভাবে রস দেয়নি, ফোঁটা ফোঁটা করে পানি পড়েছে। এই উদাহরণটা আমরা সবাই মনে রাখবো আমাদের বাস্তব জীবনে। প্রতিদিন অল্প অল্প করে আপনি শিখবেন, অল্প অল্প করে আপনি আগাবেন। দেখবেন 1 বছর পরে আপনি হিসাবটা মিলিয়ে নিবেন, আপনি কতটা বুঝতে পেরেছেন, কতটা আপনার ডেভেলপ হয়েছে। তো যাই হোক, এখানে মূল বিষয়টায় ফিরে আসি। এখানে আমাদেরকে রিডিং প্র্যাকটিসটা মাত্র 5 মিনিটের জন্য আপনাদেরকে সময় দিতে চাই আমি। পড়বেন এখানে, হ্যাঁ। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন আমি তাদের ভিতরে থেকে ডেকে নিতে চাই। সবাই কিন্তু এখানে রেইজ হ্যান্ড প্রেস করবেন, সবাই কথা বলার জন্য আসবেন। জান্নাতুল ফেরদৌস নাসরিন, প্লিজ সাউন্ডটা একটু ক্লিয়ার হতে হবে। নাসরিন, জান্নাতুল ফেরদৌস নাসরিন, শুনতে পাচ্ছেন? দ্রুত আমার সঙ্গে যোগাযোগ না করলে আমি নিতে পারবো না। বলেন, আপনি রিডিংটা একটু পড়েন তো। এখানে কি বলছে? ইন আ স্মল ভিলেজ বাই দ্য রিভার। নো, সাউন্ডটা খুব ক্লিয়ার হচ্ছে না, সাউন্ডটা অনেক লো পাচ্ছি। সাউন্ডটা একটু ক্লিয়ার করে বলতে হবে। বশির উদ্দিন, প্লিজ পড়তে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ, আপনার সাউন্ড ক্লিয়ার। জোরে জোরে পড়েন। ইন আ স্মল ভিলেজ বাই দ্য রিভার দেয়ার লিভড এ পুয়ার ফিশারম্যান। In a small village by the river, there lived a poor fisherman named Korim. Korim had a small boat and used to fish every day to feed his family. He didn't have much, but the work had to make sure his wife and children never went hungry. His life was simple, but it was filled with struggle. Every day, Korim would wake up before sunrise, go out into the river, and cast his net in the hopes of catching enough fish to sell in the market. Sometimes he would come home with only a few fish, and other times
He would catch nothing at all. He often wondered if there would ever be a better life for him. থ্যাংক ইউ। তবে এখানে ইংরেজির সঙ্গে সঙ্গে আমাদের বাংলাটা পড়লে আরো বেশি ভালো হতো। ইংলিশটার পাশাপাশি আমাদেরকে কি করতে হবে, বাংলাটাও বলা শিখতে হবে। কেমন? যেমন দেখেন বলছে, ইন এ স্মল ভিলেজ, একটা ছোট গ্রামে, বাই দ্য রিভার, গ্রামের পাশে, দেয়ার লিভড আ পুয়ার ফিশারম্যান নেমড করিম, একজন গরিব কৃষক বা জেলে বাস করতো, সরি কৃষক না জেলে, যার নাম ছিল করিম। করিম হ্যাড এ স্মল বোট, করিমের একটা ছোট নৌকা ছিল। অ্যান্ড ইউজ টু, এই দেখেন অতীতকালে নিয়মিত অভ্যাস হলে, অতীতকালে নিয়মিত অভ্যাস হলে ইউজ টু বসাতে হয়। ইউজ টু ফিশ এভরি ডে টু ফিড হিজ ফ্যামিলি, প্রতিদিন সে নৌকা নিয়ে নদীতে যেত তার পরিবারকে খাওয়ানোর জন্য, ভরণ পোষণের জন্য। হি ডিডন্ট হ্যাভ মাস, তার বেশি কিছু ছিল না, বাট হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করতো, টু মেক শিওর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন নেভার ওয়েন্ট হাংরি, তার ছেলে মেয়ে এবং তার স্ত্রীরা যেন কখনো না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, এর জন্য সে কঠোর পরিশ্রম করতো। কখনো যেন তারা খেয়ে মানে না খেয়ে থাকতে হয়, তারা যেন সবসময় পেট ভরে খেতে পারে, এর জন্য করিম কিন্তু কঠোর পরিশ্রম করতো। হিজ লাইফ ওয়াজ সিম্পল, তার জীবন ছিল খুব সহজ সরল, বাট ইট ওয়াজ ফিল্ড উইথ স্ট্রাগলস, কি বলছে, বাট ইট ওয়াজ ফিল্ড উইথ স্ট্রাগলস, কিন্তু এটা ছিল তার স্ট্রাগলে ভরপুর। এভরিডে করিম উড ওয়েক আপ বিফোর সানরাইজ, গো আউট ইনটু দ্য রিভার দ্য and cast his net in the hopes of catching enough fish to sell in the market, কি বলছে, এভরিডে প্রতিদিন, করিম উড ওয়েক আপ, সে উঠতো, বিফোর সানরাইজ, সূর্য উদয়ের পূর্বে, গো আউট ইনটু দ্য রিভার, ইনটু মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, সে নদীতে যেত, নদীর ভিতরে সে নৌকা নিয়ে জাল নিয়ে চলে যেত, and cast, নিক্ষেপ করতো, হিজ নেট, তার জাল, ইন দ্য হোপস অফ ক্যাচিং এনাফ ফিশ টু সেল ইন দ্য মার্কেট, সে ভাবতো যে আমি নদীতে জাল ফেলতেছি, অনেক মাছ ধরা পড়বে, আমি এটা বাজারে বিক্রি করব। সামটাইমস, মাঝে মাঝে, হি উড কাম হোম উইথ অনলি এ ফিউ ফিশ অ্যান্ড আদার টাইমস, সে অল্প মাছ নিয়ে আসতো। হি উড ক্যাচ নাথিং এট অল, কখনো সে কিছুই পেত না। হি অফেন ওন্ডার্ড ইফ দেয়ার উড ইভার বি এ বেটার লাইফ ফর হিম, সে মাঝে মাঝে চিন্তা করতো যে এইটার থেকেও যদি একটা ভালো জীবন আমার হতো। এটা কেন দিয়েছি জানেন? বলছে যে স্টোরি 3, দ্য স্ট্রাগলিং ফিশারম্যান, দ্য স্ট্রাগলিং ফিশারম্যান, এইটা দেওয়ার আমার অনেকগুলো অর্থ আছে। প্রথম অর্থ হচ্ছে, প্রথম উদ্দেশ্য হচ্ছে, এইখানে একটা বাক্য আমি নিয়েছি। বাক্যটা কি নিয়েছি দেখেন, বাক্যটা রয়েছে, ইন এ স্মল ভিলেজ বাই দ্য রিভার দেয়ার লিভড এ পুয়ার ফিশারম্যান নেমড করিম, প্রত্যেকটা ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা কিন্তু আমাকে শিখতে হবে, এটা বুঝতে হবে। এরপর একটা বিষয় করতে হবে, ইংরেজি থেকে বাংলা করা শিখতে হবে। ইংরেজি থেকে কি করতে হবে, বাংলা করা শিখতে হবে। একটা ইংলিশ সেন্টেন্স দেখে দেখে আপনাকে বাংলা করা শিখতে হবে, কেননা আমরা বাঙালি মানুষ, আমাদেরকে অবশ্যই অবশ্যই ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি করতে হবে। মনে রাখবেন, আমরা সবাই বাঙালি, আমার আশেপাশে সবাই বাংলায় কথা বলছে, এর ভিতরে আমাকে যদি ইংরেজি শিখতে হয়, ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে হয়, ফ্রি হ্যান্ড রাইটিং এ নির্ভুলভাবে লেখা শিখতে হয়, আমার নিজের ভিতরে ইংরেজির একটা জগৎ সৃষ্টি করতে হবে। এত সহজ না, আবার বিষয়টা খুবই সহজ, যারা সাধনা করবেন তারা অবশ্যই পারবেন। তো যাই হোক, এইটা আপনারা একটু পড়বেন, এই শীটটা আমি দিয়ে দিব। এরপর বলছে মরাল অফ দ্য স্টোরি, হার্ড ওয়ার্ক অনেস্টি, দেখেন কঠোর পরিশ্রম, অনেস্টি মানে সততা, অ্যান্ড হেল্পিং আদার্স লিড টু সাকসেস, অন্যকে সাহায্য করবেন, আল্লাহ পাকও আপনাকে সাহায্য করবে। তো এই শীটটা আমি দিয়ে দিব, এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, ইট, হেয়ার, দেয়ার। এখানে দেখেন আরো একটা বিষয় দেওয়া ছিল, এখানে একটা বিষয় দিয়েছিলাম, সম্ভবত একটা ডায়লগ, হুম, একটা ডায়লগ এখানে দেওয়া ছিল। যাই হোক, তো আমরা সবাই কিন্তু এখান থেকে একটু প্র্যাকটিস করব। এরপর আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, জাস্ট হেয়ার ইউ ক্যান সি, দেখেন এটা হচ্ছে স্পিকিং ক্লাস টেস্ট, হ্যাঁ, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। আমার সাথে যারা শুরুতে লেগে রয়েছেন, শুরু থেকে যারা রয়েছেন, তারা এই বিষয়গুলো পারেন, দেখেছেন অনেকবার। হাউ ক্যান উই স্টার্ট এ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, কিভাবে দর্শকদের সামনে একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়া যায়। হ্যাঁ, বলছে স্টার্টিং সিস্টেম 1, গুড আফটারনুন, যদি সকালবেলা হয় বলবেন গুড মর্নিং, সকালবেলা হলে কি বলতে হবে, গুড মর্নিং, বিকালবেলা হলে বা সন্ধ্যায় বা রাতে হলেও বলতে হয় গুড আফটারনুন। গুড নাইট কিন্তু কোনো সম্বোধনজনক বা এটা কিন্তু অভিবাদনজনক কোনো শব্দ হয় না, এটা গুড মর্নিং অথবা গুড আফটারনুন বলতে হয়। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ নেম, এখানে নাম বলতে হবে। ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর স্যার অর ব্রাদার, তার নাম জানলে এখানে নামটা বলবেন, না জানলে না বলার দরকার নেই। ফর গিভিং মি সাচ এ চান্স টু সে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। টুডেস টপিক ইজ about the bus stand, about
দ্য ফেসবুক, অ্যাবাউট স্কুল লাইব্রেরি, অ্যাবাউট লোডশেডিং, বিভিন্ন বিষয় আপনারা এখানে টপিক্সটা বলতে পারবেন। স্টার্টিং সিস্টেম আরো একটা দিয়েছি, স্টার্টিং সিস্টেম তৃতীয় নাম্বার একটা দিয়েছি। এরপর ফিনিশিং সিস্টেম, ফিনিশিং সিস্টেম 2 কি বলতে হবে? That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. এরপর দেখেন প্রেজেন্টেশন 1, ইন্ট্রোডিউস ইউর সেলফ। কি বলতে হবে? ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজের বর্ণনাটা নিজে দিবেন। এখানে অনেকেই রয়েছেন যারা চাকরির প্রার্থী বা যারা চাকরি খুঁজছেন, বিদেশ যাওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু আমাদের মুখ থেকে কথা বের হয় না। কি হলে কথা বের হবে বলেন তো? এইভাবে আপনি একটা চাকরির জন্য রিটেন প্রিলিতে টিকেছেন, রিটেনে টিকেছেন, গতকাল 49তম স্পেশাল বিসিএস পরীক্ষা হয়েছে, তাই না? এগুলো আমরা কিভাবে করব বলেন তো? এখান থেকে আমাদেরকে পারতে গেলে অবশ্যই কিন্তু আমাদেরকে, আপনি মনে করেন প্রিলি রিটেন টিকেছেন, ভাইবা বোর্ডে আপনাকে বললো প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনি তখন পারবেন? আপনার প্র্যাকটিস না থাকলে এটা আপনাকে পারতে হবে। কিভাবে পারবেন? এবার প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। Well, I am glad to introduce myself. My name is Shoykot. This is Mr. Shoykot. I am 25 years old. I am Bangladeshi by birth. My home district is Bagerhat. At present, I am living in Dhaka. I am a student. I am having my undergraduate program from City University in English Language and Literature. দেখেছেন, এটা পড়ে ফেলবেন। সবকিছুর মূল কথা আপনাকে সময় দিতে হবে। আমি ক্লাসের তো ক্লাসের শুরুতে আমি এটা বলেছিলাম, শেষেও এই কথাটা আমি বলবো, যে এখানে টাইম ইনভেস্ট করতে হবে। দেখেন কিভাবে এক্সারসাইজ করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন নিজে নিজে। সব সময় তো টিচারকে আপনি পাবেন না, নিজে নিজে প্র্যাকটিস করবেন কিভাবে। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, কি বললাম? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি কি করেছিলেন। হোয়াট উইল ইউ ডু টুমরো, হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি আগামীকাল কি কি করবেন। এরপর বলছে হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক, তুমি কখন একটা পিকনিকে গিয়েছিলে বা আপনি কখন একটা পিকনিকে গিয়েছিলেন। হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন। হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, হোয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ। তারপর বলছে হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য ফুড আইটেম, এখানে পিকনিক আই এনজয়েড। এইটা দেখেন একটা বিষয় থেকে না অনেক কিছু জানা যায়। এই যে 4-5টা লাইন আমি দিয়েছি, এইখান থেকে অনেক কিছু এখানে ব্যাখ্যা করলে 2-3 ঘন্টা চলে যাবে। মেইনলি আপনাকে এগুলোর বাংলা করা শিখতে হবে ইংরেজি থেকে, আবার বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। এরপর কি করবেন? প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। এরপর আপনাকে ভার্ব খুঁজে বের করতে হবে, ভার্বের পরিবর্তন করতে হবে। দেখেন এই যে বলছে লাস্ট উইন্টার আই ওয়েন্ট, আই ওয়েন্ট অন এ পিকনিক হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট। গত শীতে আমি একটা পিকনিকে গিয়েছিলাম। লাস্ট উইন্টার, গত শীতে আই ওয়েন্ট, এই ওয়েন্ট মানে গিয়েছিলাম। যদি বলা হয় আমি যাই, আমি যাই, তখন কি হবে? আই গো, তখন কি হবে? আই গো। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, সাম অফ মাই ক্লাসমেটস অ্যারেঞ্জড দ্য পিকনিক। দেখেছেন, এইভাবে আমাদেরকে বাক্যগুলো করতে হবে। এরপর ডায়লগ প্র্যাকটিস করতে হবে। রাজু বলছে তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? মিনা বলছে হ্যাঁ। তাহলে এইটুক কি হবে? এই ডায়লগটা হচ্ছে ইংরেজি ভাষা শেখার সর্বোত্তম পন্থা, ডায়লগ এবং ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস, যেটা আমি যে রেগুলার ক্লাসে আপনাদের দেখিয়ে থাকি। রাজু বলছে তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? এই টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা কিভাবে ট্রান্সলেশন করব, কেউ কি পারবেন? দেখেন তো কি বলছে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? তাহলে কি হবে? ডিড ইউ, ডিড ইউ অ্যারেঞ্জ, ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ, গত মাসে, ইন দ্য লাস্ট মান্থ। মিনা বলছে হ্যাঁ। তাহলে কি হবে? মিনা ইয়েস, কি হবে? ইয়েস। আমি এবং আমার পরিবার, আই অ্যান্ড মাই ফ্যামিলি, অ্যান্ড আই অ্যান্ড মাই ফ্যামিলি, আই অ্যান্ড মাই ফ্যামিলি, এভরি মেম্বার্স অফ মাই ফ্যামিলি, উই অ্যারেঞ্জড আ পিকনিক ফ্রম ঢাকা টু সিলেট, অর উই ওয়েন্ট টু সিলেট। দেখছেন, এই বাক্যগুলো কিন্তু নিজেদেরকে তৈরি করা শিখতে। বাক্য তৈরি করতে গেলে প্রথমে আপনাকে টেন্স খুঁজে বের করতে হবে। এখানে আমি একটু আগে দেখিয়েছিলাম যে তুমি কি ভাত খেয়েছিলে, তুমি কি গতকাল ভাত খেয়েছিলে। তো এই যে বাক্যগুলো আমি করলাম, এই বাক্যগুলো কিভাবে করলাম বলেন তো? আগে আমি টেন্স শিখেছি, টেন্স থেকে তারপর কিন্তু অন্যান্য বিষয়গুলো দেখেছি। তো যাই হোক, এখান থেকে আমরা এইগুলো প্র্যাকটিস করব, ইন্ট্রোডাক্টরি, ইট এবং দেয়ার। আমি আজকে আপনাদের আরো একটা শিট দিয়ে দিব, এটা হচ্ছে 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব। অনেকের কাছে এটা রয়েছে, তবে এখান থেকে আপনারা এই গতানুগতিক ভাবে না করে এখান থেকে আপনারা ভার্ব পরিবর্তন করবেন। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এটা করতে পারেন আমি একটা গাড়ি চালাই, আই ড্রাইভ আ কার। আমি স্কুলে যাই না, বলবেন আমি একটা গাড়ি চালাই না, আই ডোন্ট ড্রাইভ আ কার। অনেকেই বলেছেন আই নট
নট ড্রাইভ এ কার, এটা হবে না। আমি আবারও বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ডু নট বা ডাজ নট আনতে হয়, প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আনতে হয়, পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড নট আনতে হয় নেগেটিভে। অনেকেই কিন্তু আমরা এগুলো ভুল করে বসি। এই জন্য আমি প্রত্যেকদিন ক্লাসে একটা কথা বলি যে এখনো যারা টেন্সে দুর্বল, আমার পার্সোনাল ক্লাসগুলোতে আপনারা টেন্স করবেন, আপনারা বেসিকটা শেখেন। আমি আবারও বলছি, এখানে যারা আইএলটিএস দিতে চান, যারা আরো ভালো কিছু বড় বড় স্বপ্ন দেখছেন, কিন্তু বেসিকে আপনি দুর্বল, আপনি বেসিক না জেনে অন্য কোথাও যেতে পারবেন না। বেসিকটা আপনাকে শিখতেই হবে, মনে রাখবেন। 10 তলা বিল্ডিং এর ভিত হচ্ছে তার বেসমেন্ট। তো যাই হোক, আজকের ক্লাসটা আমি আর বেশি নিতে পারছি না। তবে এই যে ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ার ইট, এইখান থেকে আমি নতুন আরো একটা শীট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা আমি আগেও পড়িয়েছিলাম। এখান থেকে প্র্যাকটিস করবেন। আর আমার বইয়ের জন্য, সোহাগ স্যারের বইয়ের জন্য, স্পিক ইংলিশ উইথ সোনামুখ বইটা, বা আমার সঙ্গে যদি কারো পার্সোনালি কোনো কোনো ইসে থাকে, ক্লাস বা অন্য কোনো বিষয়ে বই নেওয়ার জন্য, ওয়েবসাইট থেকেও করতে পারবেন, স্যারের নাম্বার বা আমার নাম্বার থেকেও আপনারা বইটা নিতে পারবেন। তো এই যে দেখেন, আজকে দেয়ার এর যে ব্যবহারটা শিখালাম, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়ার, এইগুলোর ব্যবহারটা আমাদেরকে জানতে হবে। আমি নাম্বারটা যারা পাননি তারা এখানে দিয়ে রাখলাম 6 আর হেয়ার দেয়ার এর ব্যবহারটা আপনারা একটু দেখে রাখবেন। সেটা হচ্ছে আছে, নাই, ছিল, ছিল না। এই দেখেন, আমরা এই কথাগুলো বলতে গেলে অনেক সময় কনফিউজড হয়ে যাই। কিভাবে কনফিউজড হই? আমাদের গ্রামে একটি নদী আছে, আমাদের গ্রামে 2টি নদী আছে, আমাদের গ্রামে কোনো নদী নেই, আমাদের গ্রামে কি কোনো নদী আছে? এগুলো, খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, এগুলো দেয়ারের ব্যবহার না জানলে আপনি পারবেন না। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন খুলনা, খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা। খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, দেয়ার ওয়াজ নো ইউনিভার্সিটি ইন খুলনা। কি হবে? দেয়ার ওয়াজ নো ইউনিভার্সিটি ইন খুলনা, খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল, দেয়ার ওয়ার মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা। কি হবে? দেয়ার ওয়ার মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা, খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল। তাহলে দেখছেন এই দেয়ারের ব্যবহার কিভাবে সময় বলতে হয়, এটা আমরা আজকের ক্লাস থেকে খুব ভালোভাবে দেখলাম। আর এইগুলো প্র্যাকটিস করে রাখবেন। আর মেইন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনারা এই যে ট্রান্সলেশন গুলো দিয়েছি ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ারের যে শিট থেকে, এই ট্রান্সলেশন গুলো আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করবেন। যারা টেন্স পারেন না, টেন্সে দুর্বল, এইগুলো যখন, এখন 11টা বাজে, আজ খুব ঠান্ডা, এখন বসন্তকাল, এই যে দেখেন নিচে আরো দিয়েছি, তারা কি পরীক্ষায় পাশ করেছে? এখান থেকে নিজে নিজে পরীক্ষা দিবেন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না। এক একটা বাক্য এক এক প্রকার টেন্সের ভিতরে পড়েছে। তো যাই হোক, দ্যাটস অল ফর